এবার আসি আমরা আমাদের চ্যাপ্টার 11 জিনতত্ত্ব এবং বিবর্তন। জিনতত্ত্বে আমরা জানবো আমাদের শরীরের যে অংশটি আমাদের বৈশিষ্ট্য মা বাবা থেকে বংশ ধরে নিয়ে যায় সেই সম্পর্কে, অর্থাৎ সেটা কে এই কাজটা করে, সেটা হচ্ছে জিন। অর্থাৎ মূলত আমরা জিন সম্পর্কে এই অধ্যায়ে জানবো। জেনেটিক শব্দটি গ্রিক শব্দের মূলরূপ জেন শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ পরিণতি স্বরূপ ঘটা বা কোনো কিছু থেকে উদ্ভূত হওয়া। জিনটা কি হয়, যে মা বাবার থেকে সন্তান সন্ততিতে যায়। সো এই জিন থেকে জেনেটিক শব্দটার উৎপত্তি। জিনতত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেলের সূত্রগুলোকে মেন্ডেলিজম বলা হয়। এই বিজ্ঞানী মেন্ডেল জিন আবিষ্কার করার সময় দুইটা সূত্র দেন। এই সূত্র দুইটাকে বলা হয় মেন্ডেলিজম, অর্থাৎ আমরা বলতে পারি মেন্ডেলের সূত্র হচ্ছে দুইটি। এবং বিজ্ঞানী মেন্ডেল যখন তার এই গবেষণাটা করেন জিন কি সেটা জানার জন্য, তখন কিন্তু তিনি মটরশুঁটি উদ্ভিদ ব্যবহার করেন। এবং এই মটরশুঁটির ডিপ্লয়েড কোষে 7 জোড়া ক্রোমোজোম রয়েছে। মটর ফুলের আয়ুষ্কাল অল্প, উভলিঙ্গ এবং এরা স্বপরাগী। এই সব কয়টা বৈশিষ্ট্যর জন্যই কিন্তু বিজ্ঞানী মেন্ডেল খুব সহজে না, আসলে অনেক কষ্ট করে বছরের পর বছর গবেষণা করে তিনি সাফল্য পেয়েছিলেন জিন উদ্ভব করতে। কিন্তু তার সহায়ক ছিল এই মটরশুঁটি গাছ ব্যবহার করা, এবং মটরশুঁটি উদ্ভিদ ব্যবহার করেছিলেন বলেই, এবং মটরশুঁটি উদ্ভিদের এই কতগুলো বৈশিষ্ট্যর জন্য বিজ্ঞানী মেন্ডেল কিন্তু জিন উদ্ভবে সার্থক হন। মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী F2 জনুতে জীবের জিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। আমাদের এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই অনুপাতগুলো। আমাদের পরীক্ষায় কিন্তু সচরাচর এই অনুপাতগুলো চলে আসে, এবং এমনকি গত বছরও কিন্তু এই অনুপাত থেকে কোশ্চেন চলে আসছিল। এবং দ্বিতীয় সূত্র মতে F2 জনুতে অনুপাত হচ্ছে 9:3:3:1। এখন আমরা মেন্ডেলের সূত্রগুলো জানতে গেলে আমাদের কতগুলো শব্দের সাথে পরিচিত হতে হবে। সেগুলো হচ্ছে জিন, লোকাস, অ্যালিল, হোমোজাইগাস, হেটেরোজাইগাস। জিন হচ্ছে আমাদের প্রত্যেকটি কোষের যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে অবস্থান করে হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে আবার অবস্থান করে ডিএনএ, এবং ডিএনএ এর মধ্যে অবস্থান করে হচ্ছে জিন। এবং এই জিনই কিন্তু প্রত্যেকটা মানুষে তার বংশগতভাবে তার বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে দেয়। এবং এই জিন ক্রোমোজোমের যে অংশে এই জিনটা অবস্থান করে সেটাকে আমরা বলছি লোকাস। এখন দেখেন, ধরি একটা লোকাসে অবস্থিত 2টি জিন আছে এবং আরেকটি লোকাসে অবস্থিত 2টি জিন আছে। এই যে একটা লোকাসে 2টি জিন অবস্থান করতেছে, এই 2টা জিনের একে অপরকে বলা হচ্ছে অ্যালিল। অর্থাৎ যখন একটি লোকাসে 2টি জিন অবস্থান করবে তখন এরা পরস্পরের অ্যালিল হিসেবে পরিচিত হবে। এখন হোমোজাইগাস কি এবং হেটেরোজাইগাস কি? ধরি কোনো যেমন আমাদের মানব শরীরের সেক্স ক্রোমোজোমের কথা ভাবি, যেমন মেয়েদের 2টা সেক্স ক্রোমোজোম হচ্ছে XX। তো এই যখন 2টা জিন, মানে কোনো লোকাসে অবস্থিত 2টা অ্যালিল যখন একই রকম হচ্ছে তখন সেটাকে আমরা বলছি হোমোজাইগাস জিন। এবং যখন 2টা অ্যালিল একই রকম হচ্ছে না তখন সেটাকে আমরা বলছি হেটেরোজাইগাস জিন। যেমন ছেলেদের সেক্স ক্রোমোজোম হচ্ছে X এবং Y। যেহেতু এই 2টা একই রকম না, তাহলে আমরা এই ছেলেদের সেক্স ক্রোমোজোমকে হেটেরোজাইগাস বলতে পারি। এখন বিজ্ঞানী মেন্ডেল
তার গবেষণা অনুযায়ী দুইটা সূত্র আবিষ্কার করেছিলেন, কিন্তু পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা যখন আরো অনেক প্রাণীতে তার সূত্রগুলো খাটাইতে গেলেন, তখন দেখা গেল যে বিভিন্ন প্রাণীতে তার সূত্রগুলো প্রপারলি খাটছে না, যে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। এইরকম তার প্রথম সূত্রের কতগুলো ব্যতিক্রম রয়েছে, তার দ্বিতীয় সূত্রের কতগুলো ব্যতিক্রম রয়েছে। প্রথম সূত্রের ব্যতিক্রমের মধ্যে রয়েছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা কি? সেটা হচ্ছে, ধরি দুইটি জিন, আমরা জানি যে প্রত্যেকটা জিন হচ্ছে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু এই যে নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন দুইটি জিন ধরি এ এবং বি, এই এ ধরি একটি বৈশিষ্ট্য প্রকাশ করবে এবং বি ধরে একটি বৈশিষ্ট্য প্রকাশ করবে। কিন্তু যদি কোনো জিনের কারণে এরকম হয় যে তারা তাদের নিজস্ব বৈশিষ্ট্যটা পূর্ণ প্রকাশে ব্যর্থ হচ্ছে, অর্থাৎ মাঝামাঝি কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, উভয়েই একসাথে হয়ে মাঝামাঝি কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, অর্থাৎ এ নিজের বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রকাশ করতেছে না, আবার বি নিজের বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রকাশ করতেছে না, দুইটা একসাথে হয়ে মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। এই বিষয়টাকে আমরা বলতেছি অসম্পূর্ণ প্রকটতা, এবং এই অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। আর এক্ষেত্রে মনোহাইব্রিড ক্রসের অনুপাত হয় হচ্ছে 2:1:1। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি যে অনুপাতগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। অসম্পূর্ণ প্রকটতার একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সন্ধ্যামালতী নামক ফুল। এখন এই সন্ধ্যামালতী ফুল দুই ধরনের হয়, একটা হচ্ছে লাল ফুল, দেখাই, লাল ফুল, আর একটা হচ্ছে সাদা ফুল। এখন এটা জানার আগে আমরা দুইটা টার্ম সম্পর্কে জানবো, একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য কি? যে যখন দুইটা জিনের মধ্যে ক্রস ঘটছে, তখন যে জিনের বৈশিষ্ট্যটা ওই প্রাণীর মধ্যে বা ওই জীবের মধ্যে প্রকটভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে, সেটাকে আমরা বলছি প্রকট বৈশিষ্ট্য। এবং যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না, অর্থাৎ সে ধরি কোনো একটা জিন উপস্থিত আছে, কোনো একটা প্রাণীতে ওই জিনটা উপস্থিত আছে, কিন্তু সেটার বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না, সেটাকে আমরা বলছি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন এরকম লাল ফুলের বৈশিষ্ট্যটাকে আমরা প্রকট বৈশিষ্ট্য হিসেবে ধরি এবি, এবং সাদা ফুলের বৈশিষ্ট্যটাকে আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে ধরি। এখন এই দুইটার মধ্যে, এই সন্ধ্যামালতী ফুলের লাল ফুল এবং সাদা ফুলের মধ্যে ক্রস ঘটলে তাদের দ্বিতীয় F2 জনুতে হয় কি, যে লাল ফুলের প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না, আবার সাদা ফুলের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাও প্রকাশ পায় না, অর্থাৎ লাল এবং সাদা দুইটার কালারই ধারণ করে না, বরং এদের মাঝামাঝি একটা কালার, সেটা হচ্ছে গোলাপি, এই কালারটা ধারণ করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রকট এবং প্রচ্ছন্ন কোনো বৈশিষ্ট্যই প্রকাশ না পেয়ে দুই বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এবং এইটাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা। এবং এক্ষেত্রে মনোহাইব্রিড ক্রসের অনুপাত হচ্ছে 1:2:1। আমরা এমনিতে কি জেনেছিলাম যে প্রথম সূত্র অনুযায়ী অনুপাত হবে 3:1, কিন্তু যেহেতু এখানে F2 জনুতে 4টি বংশধরের মধ্যে একটি হয় লাল, একটি হয় সাদা, অর্থাৎ একটিতে প্রকট বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, আরেকটিতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, কিন্তু এই মাঝের দুইটা বংশধরে মাঝামাঝি অর্থাৎ গোলাপি কালার দেখা যাচ্ছে। এভাবে আমাদের 1:2:1 এই অনুপাতটা ধারণ করেছে। এবার আসি সমপ্রকটতায়। সমপ্রকটতা কি? এক্ষেত্রেও মাঝামাঝি একটা বৈশিষ্ট্য ধারণ করবে, তবে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মিক্স হয়ে, অর্থাৎ যেমন ধরি আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে ক্রস যদি ঘটায়,
তাহলে যদি কালো মোরগ এবং সাদা মুরগির মধ্যে ক্রস ঘটে, সেক্ষেত্রে হয় কি যে এদের যে F2 জনুতে এদের প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ কালো মোরগের সম্পূর্ণ বৈশিষ্ট্য দেখা যায় না, আবার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অর্থাৎ সাদা মুরগিরও সম্পূর্ণ বৈশিষ্ট্য দেখা যায় না, বরং কি দেখা যায় যে কালোর মধ্যে সাদা সাদা চেক বিশিষ্ট, অর্থাৎ যে F2 জনুতে যে মোরগ বা মুরগি উৎপন্ন হয় সেটা হচ্ছে কালোর মধ্যে সাদা চেক বিশিষ্ট। এবং এক্ষেত্রেও আমরা সমপ্রকটতার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে মাঝামাঝি একটা বৈশিষ্ট্য ধারণ করেছে, অর্থাৎ এই ক্ষেত্রেও এই সেম 1:2:1 অনুপাত গঠন করে। এরপরে আমরা আসি লিথাল জিনে। লিথাল জিন হচ্ছে মারণ জিন, অর্থাৎ এই জিন যদি কোনো প্রাণীতে উপস্থিত থাকে তবে সেই প্রাণী মারা যায়। শুধু উপস্থিত না, আসলে প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় যদি উপস্থিত থাকে সেক্ষেত্রে মারা যায়। যেমন বিজ্ঞানী লুসিয়েন কুয়েনো সর্বপ্রথম ইঁদুরের গায়ে কিন্তু ইঁদুরের দেহে এই জিনের উপস্থিতি লক্ষ্য করেন। তিনি লক্ষ্য করেন যে এই ইঁদুরের 4টা মানে F2 জনুতে 4টা গ্যামেট জিন থাকে হচ্ছে এরকম। এর মধ্যে এটা হচ্ছে প্রকট অবস্থায় থাকে এবং এটা হচ্ছে প্রচ্ছন্ন অবস্থায় থাকে। এবং যখন প্রকট অবস্থায় থাকছে তখন কিন্তু ইঁদুর মারা যায়, এবং যখন প্রচ্ছন্ন অবস্থায় থাকছে তখন মারা না গেলেও এটি অন্য বর্ণ ধারণ করে, অর্থাৎ 11টি বর্ণ ধারণ করে এবং এটা বাহক হিসাবে পরিচিত হয়। অর্থাৎ এখানে প্রচ্ছন্ন অবস্থায় আছে, সেজন্য এটি মারা না গেলেও এটি কিন্তু এই লিথাল জিনের বাহক হিসাবে কাজ করে এবং এই দুইটা হচ্ছে সুস্থ থাকে। আর এটা যেহেতু মারা যায় সেজন্য এই ক্ষেত্রে লিথাল জিনের প্রভাবে মেন্ডেলীয় অনুপাত হচ্ছে 2:1 এবং সুস্থ থাকে হচ্ছে এই দুইটা এবং বাহক হিসেবে কাজ করে হচ্ছে 11টি। এবং লিথাল জিন হচ্ছে এক প্রকার প্রকট জিন বা প্রচ্ছন্ন জিন। প্রকট অবস্থায় মারা যায় বলতে এটি কিন্তু ভ্রূণ অবস্থাতে মারা যায়। এই জিন যদি কোনো প্রাণীর দেহে উপস্থিত থাকে তাহলে কিন্তু সেই প্রাণীটা জন্মাতেই পারে না, ভ্রূণ অবস্থাতেই মারা যায় অথবা জন্মানোর পর শিশু অবস্থাতে মারা যায়। কিন্তু প্রচ্ছন্ন অবস্থায় সবসময় মারা যায় না, যদিও মারা না যায় তবুও এটি বাহক হিসাবে কাজ করে অথবা অনেক রোগে আক্রান্ত হয়। যদি মানুষের দেহে অবস্থান করে তাহলে সেই মানুষটা অনেক রোগে আক্রান্ত হয়। এবং লিথাল জিনের প্রভাবে 50% বেশি যদি মারা যায় তাহলে সেই জিনটাকে বলছি আমরা সেমি লিথাল জিন, এবং যদি 50% কম মারা যায় সেটাকে আমরা বলছি সাবভাইটাল জিন। এবং ড্রোসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিন হচ্ছে সাবভাইটাল জিন। এখানে মানুষের লিথাল জিন ঘটিত কতগুলো রোগ দেয়া আছে, যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্র্যাকিফ্যালাঞ্জিক কনজেনাইটাল ইকথিওসিস। এবার আমরা জানি মিউটেশন কি। মিউটেশন হচ্ছে কোনো একটি স্বাভাবিক জিন যদি প্রাকৃতিক বা এনভায়রনমেন্টাল কোনো কারণে সেই জিনের যদি কোনো পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলছি মিউটেশন। আর এই যে আমরা লিথাল জিন সম্পর্কে জানলাম এটা কিন্তু একটা মিউটেন্ট জিন, অর্থাৎ এটি আকস্মিকভাবে চেঞ্জ হয়ে যায় এবং মারণ জিনে পরিণত হয়। এবার আসি আমরা পরিপূরক জিনে। আমরা যে এতক্ষণ মেন্ডেলের প্রথম সূত্রের কতগুলো ব্যতিক্রম জানলাম, সেই রকম মেন্ডেলের দ্বিতীয় সূত্রেরও কতগুলো ব্যতিক্রম আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে পরিপূরক জিন। পরিপূরক জিনের একটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে লাথিরাস
অডোরাটুস নামক একটি মিষ্টি মটর। মিষ্টি মটর, এই মিষ্টি মটরের দুই ধরনের ফুল উৎপন্ন হয়, একটা হচ্ছে বেগুনি বর্ণের, আরেকটা হচ্ছে সাদা বর্ণের। এখন এই যে বেগুনি বর্ণের ফুল, এইটার জিন হচ্ছে, এবং সাদা বর্ণের ফুলের জিন হচ্ছে। এখন এদের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে F1 জনুতে তৈরি হচ্ছে, এবং F1 জনুর দুইটা প্রাণীর মধ্যে, দুইটা জীবের মধ্যে যদি আবার ক্রস ঘটানো হয় তাহলে 9টি এরকম জীব পাওয়া যাবে, অর্থাৎ 9টি এরকম মিষ্টি মটরের ফুল পাওয়া যাবে যেগুলো বেগুনি বর্ণ ধারণ করবে, এবং বাকি 7টা সাদা বর্ণ ধারণ করবে। এটার কারণ কি? কারণ হচ্ছে এই যে এই দুইটা জিন একে অপরের সহায়তায় এই বেগুনি বর্ণটা উৎপন্ন করে। আচ্ছা, তাহলে এই দুইটা মিলে একটা জিন একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, সেটা হচ্ছে বেগুনি বর্ণের বৈশিষ্ট্য। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা জিন একে অপরের সহায়তায় একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করছে, আর এই জন্য এটাকে একে অপরের পরিপূরক জিন বলতেছি। আর এই ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:7, যার মধ্যে 9টি হচ্ছে এই বেগুনি বর্ণের ফুল এবং 7টি হচ্ছে সাদা বর্ণের ফুল। এবং এই যে একজন আরেকজনকে সহায়তা করা, এটাকে আমরা বলছি সহপ্রকটতা। এবার আসি আমরা এপিস্টেটিস জিনে। এপিস্টেটিসটা কি? সেটা হচ্ছে, এতক্ষণ আমরা জানলাম যে পরিপূরক জিন, অর্থাৎ এক্ষেত্রে একজন আরেকজনকে সাহায্য করতেছিল একটা বৈশিষ্ট্য প্রকাশে, কিন্তু এপিস্টেটিসের ক্ষেত্রে একজন আরেকজনকে বাধা দিবে। অ্যাকচুয়ালি একজন আরেকজনকে না, একটি জিন আরেকটি জিনকে বাধা দিবে। এক্ষেত্রে যে জিন অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে বলা হয় এপিস্টেটিস জিন, এবং যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সেটাকে আমরা বলছি হাইপোস্টেটিস জিন। যেমন লেঘর্নের মোরগ এবং মুরগির মধ্যে যদি ক্রস ঘটানো হয়, অর্থাৎ লেঘর্ন মোরগ মুরগি দুইটা কালার হয়, একটা হচ্ছে রঙিন পালক বিশিষ্ট, একটা হচ্ছে সাদা পালক বিশিষ্ট। এখন এই দুইটার মধ্যে যদি ক্রস ঘটানো হয়, অর্থাৎ ধরি রঙিন পালক বিশিষ্ট মোরগের জিন হচ্ছে CI, এবং সাদা বর্ণের মুরগির বৈশিষ্ট্য হচ্ছে ছোট হাতের CI। এখন এই দুইটার মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে দেখা যায় যে F2 জনুতে 13:3 অনুপাত ধারণ করেছে। কারণ কি? কারণ হচ্ছে এই দুইটা জিন যখন F2 জনুতে যখন এই দুইটা জিন একসাথে থাকবে, তখন এই I জিন C জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। C জিনের বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে রঙিন পালক সৃষ্টির বৈশিষ্ট্য। এবং এই যখন I জিনটা যখন, অর্থাৎ ধরি F2 জনুতে, এটা কিন্তু F2 জনুতে, তো ধরি এইরকম জিন অবস্থান করতেছে, এক্ষেত্রে I C এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, অর্থাৎ রঙিন পালক সৃষ্টিতে বাধা দিবে। তখন এটি সাদা পালক সৃষ্টি করবে, অর্থাৎ বংশধরটা হবে, অর্থাৎ সেই মোরগ মুরগির বংশধরটা হবে সাদা পালক বিশিষ্ট। এইরকম 13টা বংশধর হবে সাদা পালক বিশিষ্ট। এবং যখন এই বড় হাতের I উপস্থিত থাকবে না, অর্থাৎ এই বড় হাতের I জিনটা উপস্থিত থাকছে না, যেমন এটা, এই ক্ষেত্রে শুধুমাত্র
রঙিন পালক সৃষ্টি করবে এবং এইরকম বংশধর হবে মাত্র 3টা। তাহলে এক্ষেত্রে অনুপাত হচ্ছে 13:3। এবারে আসে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিসের বৈশিষ্ট্য কি, যে এতক্ষণ আমরা জানলাম যে একটা জিন আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছিল, এখন দুইটা জিন অন্য দুইটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। যেমন মুখ বধিরের ক্ষেত্রে, মুখ বধির বা আমরা সহজ ভাষায় যদি বলি বোবা মানুষ বা মুখ বধির মানুষের ক্ষেত্রে কিন্তু এই জিনটা উপস্থিত থাকে এবং এর ফলে মুখ বধিরতা সৃষ্টি হয়। এক্ষেত্রে নর্মাল বংশধর সৃষ্টি হয় হচ্ছে 9টি এবং অ্যাবনর্মাল অর্থাৎ মুখ বধির সৃষ্টি হয় হচ্ছে 7টি। এবার আসি আমরা পলিজিনে। পলিজিন কি, সেটা হচ্ছে আমাদের দেহে যে সকল পরিমাণগত বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন থাকে সেগুলোকে আমরা বলছি পলিজিন। যেমন আমাদের চোখের রং, চামড়ার রং, চুলের কালার ইত্যাদি হচ্ছে পরিমাণগত বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্যগুলো যে জিন বহন করে সেটাকে আমরা বলছি পলিজিন। পলিজিন নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে পলিজেনিক ইনহেরিটেন্স বলা হয়। অর্থাৎ এই পলিজিন যে সকল বৈশিষ্ট্য বহন করে সেগুলোকে আমরা বলছি পলিজেনিক ইনহেরিটেন্স। মেলানিন দেহের কালো বর্ণ সৃষ্টির জন্য দায়ী, অর্থাৎ কালো বর্ণের যে সকল মানুষ আছে তাদের দেহে কিন্তু এই মেলানিন নামক এক ধরনের রঞ্জক থাকে, আর এটার জন্যই কালো মানুষের দেহ কালো বর্ণের হয় এবং ফর্সা মানুষের দেহে এটা অনুপস্থিত থাকে। এ পর্যন্ত প্রায় 60টি সেক্স লিঙ্কড জিন পাওয়া গেছে। সেক্স লিঙ্কড জিন কি, সেটা হচ্ছে বংশগতিতে যে জিনগুলো প্রভাব বিস্তার করে সেগুলোকে আমরা বলছি সেক্স লিঙ্কড জিন, এবং এ পর্যন্ত প্রায় 60টি এরকম জিন পাওয়া গেছে। জিন নিয়ন্ত্রিত বংশগতি রোগকে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বলে, অর্থাৎ বংশগতিতে যে রোগগুলো ছড়িয়ে পড়ে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে, সে রোগগুলোকে আমরা বলছি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। মানুষের ওয়াই জিন নিয়ন্ত্রিত একটি বৈশিষ্ট্য হলো কানের লোম। ওয়াই জিন কাদের থাকে? ছেলেদের, অর্থাৎ এই কানের লোমটা মূলত ছেলেদেরই দেখা যায়, যেহেতু ওয়াই জিনটা শুধুমাত্র ছেলেদের দেহে উপস্থিত। মানুষে 22 জোড়া অটোজোম ও 1 জোড়া সেক্স ক্রোমোজোম বা হেটেরোজোম থাকে। সেক্স ক্রোমোজোম কি, যে মানুষের লিঙ্গ নির্ধারণ করে যে জিন, যে ক্রোমোজোম, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, এবং বাকিগুলো হচ্ছে অর্থাৎ 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। নারীকে হোমোগ্যামেটিক সেক্স বলে এবং এসব নারীদের যে গ্যামেট থাকে সেটাকে হোমোগ্যামেট বলে। কারণ কি, নারীদের দেহের 2টি সেক্স ক্রোমোজোম হচ্ছে XX, অর্থাৎ এগুলো একই ধরনের, তাই এটাকে বলা হয় হোমোগ্যামেট, এবং এই হোমোগ্যামেট উপস্থিত থাকার জন্য নারীকে বলা হয় হোমোগ্যামেটিক সেক্স। এবং হেটারোগ্যামেটিক সেক্স হচ্ছে পুরুষকে বলা হয়, কারণ তাদের সেক্স ক্রোমোজোম 2টা আলাদা আলাদা, অর্থাৎ X ও Y। হেটারোগ্যামেসিস প্রক্রিয়া 2 প্রকার। হেটারোগ্যামেসিস কি, যে যেই প্রক্রিয়ায় কোনো লিঙ্গ নির্ধারিত হয় সেটাকে আমরা বলছি হেটারোগ্যামেসিস, এবং হেটারোগ্যামেসিস প্রক্রিয়া হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে XY পদ্ধতি, যেমন মানুষ, ড্রোসোফিলা, গাজা, তেলাকোচা। এই মানুষ, ড্রোসোফিলা হচ্ছে প্রাণী, আর গাজা আর তেলাকোচা হচ্ছে উদ্ভিদ। আর XO এক্ষেত্রে পুরুষের দেহে ওয়াই ক্রোমোজোমটা অনুপস্থিত থাকে, এবং এই পদ্ধতি হচ্ছে ফড়িং, ছাড়পোকা, তেলাপোকা ইত্যাদি প্রাণীতে দেখা যায়। এখন সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের মধ্যে একটা সবচাইতে দেখা পাওয়া যায় হচ্ছে বর্ণান্ধতার, মানে এটা সবচাইতে প্রচলিত না অ্যাকচুয়ালি, এটা অনেক মানুষেই দেখা যায় বর্ণান্ধতা। এই বর্ণান্ধতা পরীক্ষার উপায় হলো ইশিহারা কালার টেস্ট। আগে জানি যে বর্ণান্ধতাটা কি, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি লাল এবং সবুজ বর্ণ শনাক্ত করতে ব্যর্থ হয়, তাদের
কে বলা হয় বর্ণান্ধতা। অর্থাৎ আমাদের চোখে দুই ধরনের পিগমেন্ট থাকে, যেটা লাল এবং সবুজ বর্ণ শনাক্ত করতে সহায়তা করে, কিন্তু এই বর্ণান্ধ মানুষদের এই দুইটা পিগমেন্ট অনুপস্থিত থাকে, যার ফলে তারা লাল এবং সবুজ বর্ণ শনাক্ত করতে পারে না। এবং এই বর্ণান্ধতা কিন্তু ক্রিস ক্রস ইনহেরিটেন্সের মাধ্যমে বংশগতিতে যায়। এখন ক্রিস ক্রস ইনহেরিটেন্সটা কি? সেটা হচ্ছে, ধরি কোনো ব্যক্তির, কোনো বর্ণান্ধ ব্যক্তি হচ্ছে XCY, এটা হচ্ছে বর্ণান্ধতার গ্যামেট, অর্থাৎ বর্ণান্ধতার ক্রোমোজোম বা জিন যেটাই বলি। এখন তার যদি একটি স্বাভাবিক মহিলার সাথে, মানে বর্ণান্ধতার জিন নেই এরকম কোনো মহিলার সাথে বিয়ে হয়, তাহলে কিন্তু তার কোনো সন্তান সন্ততি এই বর্ণান্ধতাতে আক্রান্ত হবে না। কিন্তু তার যদি কন্যা সন্তান হয়, সেই কন্যা সন্তান এই বর্ণান্ধতাতে আক্রান্ত না হলেও সেটার বাহক হিসাবে কাজ করবে, অর্থাৎ সে কন্যা সন্তানের ক্রোমোজোমটা হবে এরকম বা গ্যামেটটা হবে এরকম। এখন এই কন্যা সন্তানের যদি একজন স্বাভাবিক পুরুষের সাথে বিয়ে হয়, তাহলে তার যেই সন্তান সন্ততি হবে তার মধ্যে তার যদি দুইটা ছেলে হয়, তার মধ্যে একটা ছেলে হবে বর্ণান্ধ। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই যে প্রথম বর্ণান্ধ পুরুষটা, এর রোগটা কিন্তু সরাসরি তার নিজের ছেলে মেয়ের মধ্যে যাচ্ছে না, বরং তার নিজের মেয়ের মাধ্যমে তার পৌত্রতে যাচ্ছে। এবং এইভাবে যে কোনো ব্যক্তির ছেলে মেয়ে হয়ে তার পৌত্রকে আক্রান্ত করা, এই বিষয়টাকে আমরা বলছি ক্রিস ক্রস ইনহেরিটেন্স। এরপর আসি আমরা হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে এক ধরনের রক্ততঞ্চন ঘটিত রোগ, অর্থাৎ এই রোগে আক্রান্ত ব্যক্তিদের দেহে রক্তচঞ্চন হইতে চায় না। এটি দুই প্রকার, যথা ক্লাসিক হিমোফিলিয়া বা ক্লাসিক হিমোফিলিয়া। এক্ষেত্রে রক্ততঞ্চনের 8 নং ফ্যাক্টর বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন হয় না। এবং আরেকটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি। এক্ষেত্রে রক্ততঞ্চনের 9 নং ফ্যাক্টর বা ক্রিসমাস ফ্যাক্টর উৎপন্ন হয় না। এটার আরো একটা নাম হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। এবং এই দুইটা ফ্যাক্টর না থাকার জন্যই এদের রক্ততঞ্চন হয় না। রক্ততঞ্চন না হলে আমরা জানি যে যদি কোনো কারণে ব্লিডিং শুরু হয়, তাহলে রক্ততঞ্চন না হলে কি ভয়াবহ অবস্থাটা ধারণ করবে। আর এই জন্যই এই রোগে আক্রান্ত ব্যক্তি কিন্তু খুব সহজেই বা কম বয়সেই মারা যায়। এরপরে আসি আমরা মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে আমাদের মাসলের, অর্থাৎ মাংসপেশির এক ধরনের রোগ। এক্ষেত্রে মাংসপেশি ঠিকমতো কাজ করতে পারে না। 30 ধরনের মাসকুলার ডিস্ট্রফি রয়েছে। ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি সবচেয়ে ভয়াবহ ডিস্ট্রফি। মানুষের প্রায় 21টি ব্লাড গ্রুপ রয়েছে। ব্লাড গ্রুপ কি? যে আমাদের দেহে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে প্রত্যেকটা মানুষের রক্তকে কতগুলো 4 ভাগে, মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। এটাকে আমরা বলছি ব্লাড গ্রুপ। এছাড়াও একটা ফ্যাক্টর রয়েছে যেটার নাম হচ্ছে RH ফ্যাক্টর। এই RH ফ্যাক্টরের উপর ভিত্তি করে আরো অনেকগুলো গ্রুপ সৃষ্টি করা হয়েছে রক্তের, এবং এইভাবে মোট 21টি ব্লাড গ্রুপ রয়েছে। তার মধ্যে শুধু মানুষের না, এটা হচ্ছে সব প্রাণীদের মিলে 21টি ব্লাড গ্রুপ রয়েছে। তার মধ্যে মানুষের রয়েছে 4 প্রকার, প্রধানত 4 প্রকার। আর যদি RH ফ্যাক্টর বিবেচনা করি তাহলে রয়েছে 8 প্রকার ব্লাড গ্রুপ। কার্ল ল্যান্ডস্টাইনার এবং কার্ল ল্যান্ডস্টাইনার ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। অ্যাগ্লুটিনোজেন হচ্ছে অ্যান্টিজেন, অর্থাৎ আমাদের রক্তে যে অ্যান্টিজেন উপস্থিত থাকে সেটা হচ্ছে অ্যাগ্লুটিনোজেন। আর অ্যাগ্লুটিনিন হচ্ছে অ্যান্টিবডি। আমাদের রক্তে উপস্থিত অ্যান্টিবডিকে অ্যাগ্লুটিনিন বলে। অ্যান্টিজেন থাকে হচ্ছে রক্তের প্লাজমায়, অপরদিকে অ্যান্টিবডি থাকে হচ্ছে লোহিত রক্তকণিকায়। RH ফ্যাক্টর 6টি সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি বিশেষ। RH ফ্যাক্টর কি? সেটা হচ্ছে
আমাদের ব্লাড গ্রুপ পজিটিভ নাকি নেগেটিভ সেটা যে ফ্যাক্টর নির্ধারণ করে সেটাই কিন্তু হচ্ছে এই RH ফ্যাক্টর। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস সেটা কি? সেটা হচ্ছে যদি কোনো RH নেগেটিভ রক্ত বিশিষ্ট কোনো মহিলা যদি গর্ভধারণ করে এবং তার যেই ভ্রূণ বা তার যে ফিটাস, অর্থাৎ এভাবে বলতে পারি তার পেটের বাচ্চা যেটা, সেটা ভ্রূণ অবস্থায় যখন থাকে সেটাকে আমরা বলছি ফিটাস। এই ফিটাসের রক্ত যদি হয় RH পজিটিভ, তখন এই মাতৃদেহের অ্যান্টিবডি এটাকে, এই ফিটাসের রক্তকে অ্যান্টিজেন হিসাবে গ্রহণ করবে এবং আমরা জানি অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করে দেয় এবং এর ফলে এই RH নেগেটিভ মাতার রক্ত আস্তে আস্তে ফিটাসের দেহে প্রবেশ করে ফিটাসের দেহের রক্তকণিকাগুলো ধ্বংস করে দিতে থাকবে এবং এই অবস্থায় সাধারণত ফিটাস ভ্রূণ অবস্থাতেই মারা যায়। কিন্তু যদি জন্ম নেয় তাহলে তীব্র জন্ডিস নিয়ে সেই বাচ্চাটি জন্মধারণ করে এবং এই অবস্থাটাকে আমরা বলছি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এবার আমরা বিবর্তন থেকে একটা MCQ জানবো, সেটা হচ্ছে এমপেডোক্লিসকে বিবর্তনের জনক বলা হয়। অর্জিত বংশের উত্তরাধিকার মতবাদ দেন হচ্ছে লেমার্ক। ডারউইন মতবাদকে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বলে। এবার আসি আমরা চ্যাপ্টার 12 প্রাণীর আচরণ। এই অধ্যায় থেকে আমাদের খুবই কম প্রশ্ন হয়, তার মধ্যে থেকে আমি কিছু প্রশ্ন আপনাদেরকে বুঝে বুঝে বলার চেষ্টা করব। জীববিজ্ঞানী টিনবার্জেনকে ইথোলজির প্রধান স্থপতি বলা হয়। ইথোলজি কি? ইথোলজির আরেক নাম হচ্ছে আচরণবিদ্যা। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সেটাকে আমরা বলছি ইথোলজি বা আচরণবিদ্যা। এখন প্রাণীর আচরণ দুই প্রকার, একটা হচ্ছে সহজাত এবং আরেকটা হচ্ছে অর্জিত। অর্জিত হচ্ছে সে সকল আচরণ যেটা হচ্ছে প্রাণী বিভিন্ন পরিবেশে নিজ থেকে শিখে, আর সহজাত হচ্ছে যেটা হচ্ছে বংশ পরম্পরায় যেটা প্রাণীর মধ্যে আপনা আপনি চলে আসে। যেমন 3 কাটা স্টিলব্যাক নামক এক ধরনের মাছ আছে যেটা নাকি ফ্যানিং প্রক্রিয়ায় অক্সিজেন চাহিদা নিশ্চিত করতে পানি স্রোত অব্যাহত রাখে। কোন সামাজিক দলে কোন সদস্যর আত্মত্যাগের ঘটনা হলো পরার্থপরতা বা অ্যালট্রুইজম। এটাও কিন্তু একটা সহজাত আচরণ। যেমন বেবুন, ফলিয়েজ মাকড়সা এগুলো এই সহজাত আচরণ দেখায়। মৌচাকে 3 ধরনের মৌমাছি থাকে, রানী, পুরুষ এবং কর্মী। রানী মৌমাছির লার্ভা রাজকীয় জিলি খেয়ে বড় হয়, এই ঘটনাকে সুপারসিডিওর বলা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সুপারসিডিওর। রানী মৌমাছি 3 থেকে 5 বছর বাঁচে এবং রানী মৌমাছির কাজ কি? সেটা হচ্ছে পুরো মৌচাকের যত মৌমাছি আছে তাদেরকে লিড করা, এবং পুরুষ মৌমাছির কাজ হচ্ছে যৌন মিলনে অংশগ্রহণ করা, এবং কর্মী মৌমাছির কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কর্মী মৌমাছি মূলত মেয়ে মৌমাছি অর্থাৎ স্ত্রী মৌমাছি, এবং এদের কাজ হচ্ছে মধু সংগ্রহ করা এবং মৌচাকের পাহারা দেওয়া। পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় পুরুষ মৌমাছি সৃষ্টি হয় বলা, এরা হ্যাপ্লয়েড ধরনের, অর্থাৎ এদের দেহে এদের মাতৃকোষের ক্রোমোজোমের থেকে অর্ধেক পরিমাণ ক্রোমোজোম থাকে, আর এজন্য এরা হ্যাপ্লয়েড ধরনের। পুরুষ মৌমাছি গড়ে 10 দিন বাঁচে। কর্মী মৌমাছির ডিম্বাশয় থাকে না, তাই তারা প্রজননে অক্ষম। এদের পায়ে পরাগ সংগ্রহের জন্য থলি বা পরাগঝুড়ি বা রেণুচেরণী থাকে। এই যে আমরা বললাম যে কর্মী মৌমাছি মধু সংগ্রহ করে, তারা কিন্তু এই পরাগঝুড়ির মাধ্যমে মধু সংগ্রহ করে থাকে। এদের আয়ুষ্কাল গড়ে 50 দিন। এদের মোম গ্রন্থি থাকে। মৌমাছির নৃত্য 2 ধরনের, একটা হচ্ছে ওয়াগল নৃত্য আর একটা হচ্ছে চক্রাকার নৃত্য। এখন মৌমাছির নৃত্যকে মৌমাছির ভাষা বলা হয়, অর্থাৎ মৌমাছি কিন্তু নৃত্য দিয়ে একে অপরের কথোপকথন বা মনের ভাব প্রকাশ করে। এরপরে মৌমাছির নতুন চাক গঠন করার উদ্দেশ্যে অন্যথায় যাওয়ার ঘটনাকে বলা হয় সোয়ার্মিং। প্রাণীদের আচরণ সম্পর্কে আলোচনা করা হয় যে শাখায়, তাকে বলা হয় ইথোলজি বা আচরণবিদ্যা। এটা আমরা
এর মধ্যে বলে ফেলেছি। তাহলে এই ছিল আমাদের লেকচার 9। আশা করি আপনাদের লেকচারটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মেডিবির সাথে থাকবেন। ধন্যবাদ।